মনোজিৎ এখনো পর্যন্ত জেরায় সে ধর্ষণের কথা স্বীকার করেছে। সে ভাবতেই পারেনি কোনো ছাত্রী যে এবার অন্তত তার পোর খুলে দিতে পারে, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে, কারণ এটাই তার কাল হলো। তার যে দুই শাগরেদ তারাও স্বীকার করেছে যে দাদা বলতো, দাদাই দায়িত্ব দিয়েছিল মূলত ওই ছাত্রীকে আটকে রাখতে, সেই মতো তারা সেটা করেছিল। এবং শুধু তাই না, সেটা ভিডিও বা ক্যাপচার করেছিল সে মোমেন্টসগুলো, এবং একটা ব্ল্যাকমেইলের পূর্ণ পরিকল্পনা ছিল, এবং সবটাই প্রায় 2 দিন আগে সারা হয়ে গেছিল। কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠছে, এই মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল কি মনোজিৎ? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই তথ্য গুরুত্বপূর্ণ সামনে আসছে কারণ অপরাধ প্রবণতা আগে থেকেই একটা জন্ম নিয়েছিল মনোজিতের মধ্যে। অশ্লীল ভাবনা চিন্তা মহিলাদের সঙ্গে মিশত, শুধু তা নয়, মহিলাদের প্রতি কুরুচিকর একটা মনোবৃত্তি তৈরি হয়েছিল মনোজিতের। মহিলাদের অসম্মান করে তাহলে কি আনন্দ পেত মনোজিৎ? আগেও এক তরুণীর জামা কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, তার পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তরুণীর যে ভিডিও সেগুলো ক্যাপচার করতে এভাবেই, তারপর সেগুলো তাকে দেখানো হতো, ব্ল্যাকমেইল করা হতো। কসবা ধর্ষণকাণ্ড নির্যাতিতার ধর্ষণের ভিডিও এক্ষেত্রেও রেকর্ড করা হচ্ছে। তরুণীকে ব্ল্যাকমেইল করতেই ভিডিও রেকর্ড হয়েছিল, এটাও স্পষ্ট। তাহলে ব্ল্যাকমেইল করে পরে কি আবার সহবাস করার ইচ্ছা ছিল? না হলে কেন সেই ভিডিও ক্যাপচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল 2 শাগরেদকে? মনোজিতের ইচ্ছের কথা জানিয়েছে তার 2 শাগরেদ, এখন শাগরেদরা এখন পোর খুলে দিচ্ছে তাদের প্রিয় দাদা এখন পুলিশ হেফাজতে। আর দাদার এই কীর্তি যেগুলো সামনে আসছে, এদিকে দাদা পড়েছে বেকায়দায় চাপে। তাহলে কি সে মানসিক বিকারগ্রস্ত ছিল? কারণ কোনো সুস্থ, স্বাভাবিক, পরিণত, শিক্ষিত মানুষ এমন কাণ্ড করার আগে ভাববে অন্তত 100 বার। কিন্তু এই মনোজিৎ সে কাজটা করেনি। এই মনোজিৎ রীতিমতো একের পর এক তার দাপট, তার অধ্যত্ব, তার প্রভাব প্রতিপত্তি জাহির করার জন্য কলেজ থেকে তো যায়নি। কলেজে পাস আউট হওয়ার পরও তাকে অস্থায়ীভাবে কাজে নিয়োগ করা হয়েছিল। আমরা প্রশ্ন করেছিলাম যে তাকে অস্থায়ীভাবে নিয়োগ করেছে কে, কাদের আশকারা, কাদের মদতে রীতিমতো এই মনোজিৎ এত দিনের পর দিন লাগাম ছাড়া এতটা বেপরোয়া হয়ে উঠেছিল? এই মনোজিৎ মিশ্র ওরফে MM যখন সংবাদ মাধ্যমের আমাদের প্রতিনিধিরা, সহকর্মীরা যারা ওই কলেজে গিয়েছিল, দেওয়ালে বড় বড় করে লেখা ছিল আমরা আমাদের প্রিয় দাদা মনোজিৎকে ভালোবাসি, এবং ব্র্যাকেটে ছিল MM। সবাই কি তাহলে মনোজিৎ দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল? এবং দিনের পর দিন যারা জানতো, সিকিউরিটি এজেন্সির আধিকারিকরা, তারা জানতো যে রীতিমতো তার এই কুকীর্তির কথা সবাইকে ধমকে চমকে একেবারে নিজের বশবর্তী করে রাখাটা যার অভ্যাস হয়ে গিয়েছিল এই মনোজিৎ মিশ্র, এখন তার একের পর এক ক্রাইম প্রোপাগান্ডা যেগুলো সামনে আসছে, ক্রাইম রেকর্ড দেখলে তো তাক লেগে যায়, বাপরে বাপ। এই কম বয়সে এত ক্রাইমে করার মতো যে হিস্ট্রির একটা বড় তালিকা এই মনোজিৎ মিশ্র ইতিমধ্যেই কিন্তু করে ফেলেছিল। কিন্তু কোথাও তার এত অপরাধ সংঘটিত করার পিছনে একটা মানসিক বিকারগ্রস্ত কি কিছু কাজ করছিল? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আমি যাবো এই নিয়ে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন। অভিরূপা, একের পর এক যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সামনে আসে, সত্যি ভাবার মতো বিষয়, মানে তাক লেগে যাচ্ছে। মানে এই যে অশ্লীল ভাবনা চিন্তা মহিলাদের নিয়ে, নানা রকম কুরুচিকর ইঙ্গিত, নানা রকম কুরুচিকরভাবে তাদের পোশাক ছিঁড়ে দেওয়া, সেগুলোকে ভিডিও করা, সেই ভিডিও আবার পরে দেখানো, অর্থাৎ এই গোটা বিষয় তার কি একটা অশ্লীল মানসিকতা, বিকারগ্রস্ত মানসিকতা এর পিছনে কাজ করতো? বই কি তার কারণ এই যে গোটা ঘটনা হাজরা ল কলেজ ক্যাম্পাসে ঘটেছে, এটা একদিনে ঘটেনি। এটা প্রথম থেকেই বহু ব্যক্তিত্ব, বহু বিশিষ্ট যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন, তারা এর আগে যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা নিশ্চিত করেছেন যে কারোর পক্ষেই একদিনে এত পরিমাণ সাহস অ্যাচিভ করা সম্ভব নয় যে ক্যাম্পাসের ভেতরে এক তরুণীকে ধর্ষণ করা, তার ভিডিও রেকর্ড করা। এ বিষয়টা নিশ্চিত যে এর আগেও মনোজিৎ এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছিল কলেজে। আর যত দিন গড়াচ্ছে তত মনোজিতের
একের পর এক কুকীর্তি সামনে আসছে। কি সামনে আসছে? তুমি যেটা বলছিলে যে একদিকে যখন তার সঙ্গে বেআইনি কাজের একেবারে রমরমা রয়েছে, অস্ত্রটা রাখা থেকে শুরু করে মারধর ভাঙচুর, অন্যদিকে এই সাউথ কলকাতা ল কলেজ ক্যাম্পাস দেখলে রীতিমতো অবাক হতে হয়। একেবারে দক্ষিণ কলকাতার হার্টে বলা যেতে পারে এই ক্যাম্পাস, যেখানে দিনের পর দিন মনোজিৎ বহু ছাত্রীর সঙ্গে এই ধরনের অভব্য আচরণ করেছেন, তাদের অশ্লীল ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছেন। শুধু তাই নয়, এই যে তরুণী বা যে ছাত্রীর সঙ্গে গত 25শে জুন এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, তখন এই মনোজিৎই প্রমিদ এবং জাইবকে নির্দেশ দিয়েছিল যে এই গোটা ঘটনার ভিডিওগ্রাফি করে রাখতে। কেন? তার কারণ যাতে আগামী সময় এই ভিডিওগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করে ফের এই ধরনের ঘৃণ্যতম ঘটনা ঘটানো যায় কোনো তরুণী বা নির্দিষ্ট ওই তরুণীর সঙ্গে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন পর্যায়ে মানসিকতা চলে গেলে মানুষ এ ধরনের কাজ করতে পারে। শুধু তাই নয়, এই একজন তরুণীই নয়, আমরা বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে কলেজ ক্যাম্পাসে এর আগে একাধিক মহিলার সঙ্গে অভব্য আচরণ তিনি করেছেন, তাদের পোশাক খুলিয়ে নিয়েছেন, তাদের ভিডিও রেকর্ড করেছেন মোবাইল ফোনে। শুধু তাই নয়, আরও মারাত্মক অভিযোগ পরবর্তীকালে অবশ্যই শর্মিষ্ঠা তোমার মাধ্যমে আমাদের সিএনএ দর্শকদের আমরা দেখাবো যে এমন কিছু কিছু ছাত্র অভিযোগ করছেন যে সেই সমস্ত ভিডিও বেশ কিছু গ্রুপে তারা ফরওয়ার্ড করতেন। সেক্ষেত্রে ওই নির্দিষ্ট তরুণীর ভিডিও ফরওয়ার্ড করে তার বডি শেমিং করতেন। এই ধরনের মারাত্মক অভিযোগ রয়েছে এবং শুধুমাত্র যে মনোজিৎকে দোষ দিলেই হবে না, গোটা সিস্টেমটা এর পেছনে দোষারোপ হয়ে আছে। তার কারণ কি? তোমাকে এই সাউথ কলকাতা ল কলেজে আমরা রয়েছি, দিনভর বিভিন্ন ছবি বিভিন্ন কথা তুলে ধরছি, কিন্তু বিষয় হচ্ছে সবটাই কি প্রশাসনের নজর এড়িয়ে হয়েছে, কর্তৃপক্ষের নজর এড়িয়ে হয়েছে? এ কথা নয়। তার কারণ এমন অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা অভিযোগ করছেন যে সবটাই জানতেন কলেজের টিচার ম্যাডামরা। মারাত্মক অভিযোগ তাদের। তারা বলছেন যে এর আগে বহু ছাত্রী যারা অভিযোগ জানাতে গিয়েছেন তাদেরকে বলা হয়েছে যে এই বিষয়টা নিয়ে যেন খুব বেশি জলগোলা না হয়। এ কথা আমরা বলছি না, এ কথা বলছেন এই কলেজের বহু পড়ুয়া থেকে শুরু করে যারা বাইরের কলেজের পড়ুয়ারা রয়েছেন, তারা এই অভিযোগ আমরা পাচ্ছি। ফলে এই মারাত্মক বিস্ফোরক অভিযোগগুলো তো উঠে আসছে মনোজিতের বিরুদ্ধে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বকলমে মনোজিৎ, মানে প্রত্যক্ষভাবে তো মনোজিৎ দোষী, এ কথা বলার অস্বীকার করার কোনো জায়গা নেই, তার সাইকো অ্যানালিসিস প্রয়োজন। কিন্তু অন্যদিকে এই কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা রয়েছেন, তারাও তো সমান দোষে দোষী। সত্যিই যদি এই অভিযোগগুলো হয়ে থাকে, মানে এই অভিযোগগুলো যদি সত্যিই হয়ে থাকে, তাহলে পুলিশ আগামী দিনে তদন্ত করবে। অনেকেই বলছেন এই অভিযোগগুলো সামনে আসছে, ছেলেমেয়েরা কেন তাহলে এর আগে জানায়নি? তারা বলছে যে তাদেরকে রীতিমতো ভয় দেখানো হতো, টার্গেট করা হতো। ফলে কোন জায়গায় মানসিকতা চলে গেলে এই কাজ হতে পারে? অন্যদিকে আমরা সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে থাকো, আমি আসছি আবার তোমার কাছে। বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ডক্টর ভট্টাচার্য, স্বাগত জানাবো আপনাকে। এই যে গোটা কসবা কাণ্ডে মনোজিতের এত কুকীর্তি অপকর্ম সামনে আসছে, মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া, দিনের পর দিন উত্ত্যক্ত করা, দিনের পর দিন সে অশ্লীল ভিডিও সেটা করে আবার পরে ব্ল্যাকমেল করা একটা চেষ্টা সে করতো, কোথাও মহিলাদের নানা রকমভাবে উত্ত্যক্ত করা, মানে এগুলোর মধ্যে যে সে আনন্দ, একটা তৃপ্তি খুঁজে পেত। আর এটাই দিনের পর দিন, মানে যেটাও বেপরোয়াভাবে করে গেছে, অন্তত এখন যেটা একটা কাল হলো, কোথাও কি এটার মধ্যে দিয়ে সে আস্তে আস্তে একটা অপরাধ মনস্ক জগতে প্রবেশ করে গেছে? তার মানসিক বিকৃতি কি এভাবে দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে? কিভাবে ব্যাখ্যা করবেন? সেক্স, রেপ, ক্রাইম, মার্ডার এবং ক্রিমিনাল সাইকোলজি, এগুলো সব এখন ওতপ্রোতভাবে জড়িত। মনোজিৎ আমরা দেখতে পেয়েছি তার মধ্যে একটা স্যাডিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, যা আমরা বলতাম DSM-3-তে, যেটার মধ্যে একটা মানুষ অন্যকে আঘাত দিয়ে অন্যকে বারবার অত্যাচার করে একটা যৌন তৃপ্তি পায় এবং তার সাথে তার একটা অনির্বচনীয় সুখানুভূতি ঘটে। অশ্লীলভাবে ভিডিও তোলা এবং তারপরে তাকে এক্সটর্শন করা, এটাকে বলা হয় সেক্সটর্শন, মানে সেক্স প্লাস এক্সটর্শন। এই সেক্সটর্শনের মাধ্যমে আসে ব্ল্যাকমেলিং, যার জন্য মনোজিৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে তাই ভিডিওগ্রাফি করেছে পুরো ব্যাপারটা। মনোজিতের যে অন্যান্য ঘটনা প্রবাহ, তার কলেজে দাদাগিরি করানো এবং বিভিন্ন জায়গায় যে একাধিক নারীর সাথে তার যে সম্পর্কের অ্যাঙ্গেলগুলো উঠে আসছে, তার মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা এবং তার সাথে অপরাধ মনস্কতা, এটাকে আমরা বলি সাইকোপ্যাথ বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং এর মধ্যে বিকৃত যৌন রুচি, প্যারাফিলিয়া এবং স্যাডিস্টিক অ্যাটিটিউড, এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু এই যৌনতার যে অঙ্গটা উঠে আসে, তার একটা ডেফিনেট অ্যাঙ্গেল থাকে যে মনোরোগের দিক থেকে বা ছোটবেলায় তার আপব্রিঙ্গিং এর সমস্যা ছিল এবং সেক্ষেত্রে হয়তো তার এই যে গভীর যে সমস্যাগুলো রয়েছে, তার অপরাধ মনস্কতা তার চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্স থেকেই তার বীজ বপিত হয়েছিল।
রঞ্জনবাবু, এখান থেকে দাঁড়িয়ে অর্থাৎ এই যে সমাজের একটা অংশ বা সব থেকে বড় কথা ইয়াং জেনারেশন যেভাবে এই ধরনের অপরাধ মনস্কতায় জড়িয়ে পড়ছে এবং কখনো তারা এভাবে যে বড় বড় ক্রাইমের পথে এগিয়ে যাচ্ছে, ক্রাইম করার পথে, মানে এটা তো সমাজের একটা ঘৃণ্য দিক প্রতিফলিত হচ্ছে ধীরে ধীরে। মনোজিৎ দার জ্বলন্ত উদাহরণ। পেরেন্টিং যদি ঠিকমতো না হয়, ছোটবেলায় যদি চারা গাছের জল যদি ঠিকমতো না দেওয়া হয় এবং তার মধ্যে সুপারভাইজ পেরেন্টিং না থাকে এবং তার সাথে আর্থিক স্বাচ্ছল্য এবং এখনকার মুঠাফোনের যে ব্যাপকতা, তার থেকে যেভাবে আমরা দেখছি পর্নোগ্রাফিক ওয়েবসাইটের যে অ্যাক্সেস, তার বিকৃত যৌন মনস্কতা, অপরাধবোধ এবং নেশা প্রবণতা এই সবকিছু জড়িয়ে থাকে। ক্ষমতার দম্ভ, আধিপত্য, কলেজ ইউনিয়নের মাতব্বরি, রাজনৈতিক ছত্রছায়া এগুলোকে আরো ইন্ধন যোগায় এবং তার ফলে তাদের ব্রেক লুজ হয়ে যায় এবং তাদের কোনো রকম নিজেদের যে কোনো রকম দিকবিদিক জ্ঞান থাকে না যে কোথায় থাকা উচিত। আপনি বলছেন বটে যে প্যারেন্টিং এর কথা, অর্থাৎ সবটা অন্তত চ্যারিটি বিগিনস এট হোম, অন্তত আমরা সব সময় হয়তো নয় নাও বলতে পারি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাস্তবিক যা প্রেক্ষাপট তাতে আপনি যেটা বলছেন যে মুঠোফোন, হাতের কাছে মুঠোফোন, সেখানে এমন কোনো কিছুর অভাব আজকাল মুঠোফোনে হয় না যেটা খুব সহজে অনুমেয় পাওয়া যায়। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মানুষ তো সমাজ থেকে কিছু একটা গেইন করে, যেটা তার শিক্ষা, রুচি, যেটা তার বিচারবোধ থেকে তৈরি হয়। সেটা কি মনোজিতের মতো মানুষদের ক্ষেত্রে অন্তত এটা দিনের পর দিন আরো বিকৃত জায়গায় পৌঁছে গিয়েছে কি? এই মনোজিতদের অপরাধ মনস্কতা যেটা, তাদের গাড়িটা অনেকটা মার্সিডিজ বেঞ্জ গাড়ির ইঞ্জিনের মতো, তাদের কিন্তু তার যে কন্ট্রোলটা, সেলফ কন্ট্রোল, সেই যা ব্রেকটা, সেই ব্রেকটা হচ্ছে সাইকেলের ব্রেকের মতো। ফলে কি হচ্ছে, তাদের মধ্যে অপরাধের প্রবণতা তাদের ছিল। প্রত্যেক মানুষের মধ্যেই একটা সিগময়েড স্যার বলেছেন যে ক্রিমিনাল মেন্টালিটি থাকে, কিন্তু আমাদের এই ঈদ বা আদিম যে ঋতু, সেটাকে আটকে রাখার জন্য থাকে ইগো এবং তার উপরে থাকে সুপার ইগো বা বিবেক। কিন্তু এইগুলো চলে যায় পেরেন্টিং এর অভাব এবং যখন ক্ষমতার প্রাচুর্য, দম্ভ, অল্প বয়সে আর্থিক স্বাচ্ছল্য এবং সহজে টাকা ইনকাম করার বা অপরাধ মনস্কতার মাধ্যমে মানুষ ঠকিয়ে বা দাদাগিরি করে যে সহজ পথে আমরা যেভাবে প্রাচুর্য পেয়ে যাচ্ছি, আইফোন থেকে শুরু করে প্রত্যেকটা বৈভবের জিনিস আমরা বিনা বাক্যবায় বেড়ে যাচ্ছি, এসইউভি গাড়ি পর্যন্ত, তার ফলে সীমাহীন লোক বাড়তে বাড়তে এরকম খুন, ধর্ষণ, অপরাধ তাদের কাছে তুচ্ছ মনে হয়। ঠিক তাই, একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর ভট্টাচার্য সময় দেওয়ার জন্য। বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আমরা কথা বলছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরো একবার ফিরি, অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, যা তুমি বলছিলে এখান থেকে আরো একটু অ্যাড করি। এই যে তরুণীকে ব্ল্যাকমেল করতে ভিডিও রেকর্ড করেছিল এবং সব থেকে বড় কথা, এই ব্ল্যাকমেল করার জন্য ভিডিও রেকর্ড এটাও তো প্রথম নয়, মানে এই অপকীর্তি সে আগেও করেছে। কিন্তু একটা জিনিস দেখো অভিরূপা, যেটা মনোজিৎ এবার ভেবেছিল বা বলা যায় ভাবতে পারিনি, তা হচ্ছে প্রতিবারের মতো কোনো ছাত্রী অভিযোগ জানায় না, কারণ তাদেরকে ধমকে চমকে নিজের বশবর্তী করে রাখা সম্ভব হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যেটা মনোজিতের কাল হলো অভিরূপা, একদমই তাই। পুলিশি জেরায় সে নিজে স্বীকার করেছে এই ধর্ষণের কথা। এক, দ্বিতীয়ত যে বিষয়টা প্রকাশ্যে এসেছে, সে নিজে জানিয়েছেন যে এর আগেও একাধিকবার এই ধরনের কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন কলেজ ক্যাম্পাসে। শুধু তাই নয়, তিনি এও বলেছেন তার ঘনিষ্ঠ মহল থেকে শুরু করে তাকে যারা লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা, তাদেরকে বলেছেন যে এর আগেও তো অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এইবার সে বুঝতে পারেনি যে কেউ গিয়ে আইনের দ্বারস্থ হবে বা তার পরিবারকে গোটা বিষয়টা জানাবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকবারই প্রভাব খাটিয়ে নিজের পিঠ বাঁচিয়ে নিতে নিতে মনোজিতের কোথাও এটা গিয়ে তার হ্যাবিট হয়ে গিয়েছিল এই গোটা কর্মকাণ্ড কলেজ ক্যাম্পাসের ভেতরে দীর্ঘদিন বছরের পর বছর ঘটানো। আর এটাই তুমি যেটা বলছিলে যে কিছুক্ষণ আগেই আমরা যে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন এটাও এক ধরনের বিকৃত যৌন মানসিকতার তিনি শিকার এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক সার্কামস্ট্যান্সিয়াল ফ্যাক্টর এখানে কাজ করে যে কেন তিনি এই ঘটনা দীর্ঘদিন ধরে ঘটিয়ে আসছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকেও গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং অবশ্যই এখান থেকে আরো একটা বিষয় আমি যদি তোমাকে বলি, এই যে আমরা শুধু মনোজিতের এত অপকীর্তি নিয়ে যখন কথা বলছি, যেগুলো সামনে আসছে সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো, কারণ একটা ইয়াং জেনারেশন যার মাত্র 30-31 বছর বয়স এতটা অপকীর্তিতে যে একেবারে মাহির হয়ে পড়েছিল। কিন্তু তুমি একটা জিনিস দেখো, তার সাগরেদরা বলছেন যে রীতিমতো দাদার ইচ্ছে সবটা করা হতো। সে তো তার থেকে ছোট ছোট বয়সী যে সমস্ত পড়ুয়ারা যারা কলেজে পাঠ নিতে গিয়েছিল আইনে, তাদেরকেও এই কাজে একদম সিদ্ধহস্ত করে ফেলছিল। আরো 5টা পড়ুয়াদের এইভাবে সে নষ্ট করতো তার নিজের এই অপকর্মের জালে জড়িয়ে। দেখো
দেখো জাইব এবং প্রমিত তারা তো নিজেরাই স্বীকার করেছেন যে তাদেরকে দাদা বলেছিলেন এই গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করতে, এবং সেই জন্যই মূলত 25শে জুন রাত্রিবেলা বা সন্ধেবেলা যখন এই গোটা ঘটনা ঘটছে এই সাউথ কলকাতা ল কলেজ ক্যাম্পাসের ভেতরে, এই গোটা ঘটনা তারা দাদার নির্দেশেই মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন, একথা পুলিশ সূত্রে খবর, এবং একথা জানা গিয়েছে প্রমিত এবং জাইব তারা নিজেরাই স্বীকার করেছেন পুলিশের কাছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধু যে প্রমিত বা জাইব আজকে এই নাম দুটো সামনে এসেছে, আরও এই ধরনের কত পড়ুয়ারা রয়েছেন যারা রীতিমতো ব্রেন ওয়াশড বাই এই মনোজিৎ। ফলে সমস্ত দিক পারিপার্শ্বিক সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত এই 4 অভিযুক্তকে, তার মধ্যে একজন নিরাপত্তা রক্ষীও রয়েছেন। ফলে সমস্ত দিক খতিয়ে দেখে কসবা তদন্তের জাল গোটানোর চেষ্টা করছেন এসআইটি অর্থাৎ সিটের আধিকারিকরা।